স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ৩০ উপজেলায় হামের টিকা কর্মসূচি শুরু, উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১০ জন। ফিলিং স্টেশনগুলোতে হাহাকার চলছে, দোকান শপিং মল খোলা সন্ধ্যা ৭টা পর্যন্ত। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পোশাক রপ্তানি খাতে, বাংলাদেশ ব্যাংকের সহায়তার আশ্বাস। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই, সব প্রকাশিত, সাফ জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবার বিস্তারিত। দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় আজ শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে দেওয়া হচ্ছে এই প্রতিষেধক। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ৩ মে থেকে সারা দেশে হামের টিকা দেওয়া হবে। সকালে ঢাকার নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। হামের অন্যতম হটস্পট বরগুনায় সকাল থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়। পৌর শহরের ৫টি স্থানে এবং সদর উপজেলার ১০টি ইউনিয়নের ১৫টি স্থানে টিকা দেওয়া হয়। টিকা নিতে ব্যাপক সাড়া দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া টিকা পাওয়ায় স্বস্তি ফিরেছে পরিবারে। হামে খুব মহামারী ধারণ করছে, এর কারণে আমরা সবাই টিকা দেই এবং সুস্থ থাকি, এটি আমরা কামনা করি। ময়মনসিংহের ৩ উপজেলায় শুরু হয়েছে হাম রুবেলা টিকার বিশেষ ক্যাম্পেইন। রবিবার সকাল ৯টা থেকে প্রথম ধাপে জেলার ৩টি উপজেলায় শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হয়। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আনুষ্ঠানিকভাবে হামের টিকাদান শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৯টি ইউনিয়নের মোট ২৮টি স্থানে এবং পৌরসভার ৩টি অস্থায়ী কেন্দ্রে টিকা কার্যক্রম চলছে। ৬ মাস বয়স থেকে ৫ বছরের নিচের সকল শিশুকে হাম রুবেলার টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আমাদের সরকার অত্যন্ত দ্রুত গতিতে আমরা পদক্ষেপ নিচ্ছি। যে জায়গাগুলোতে এই ঘাটতি আছে আমরা দায়িত্ব নিচ্ছি এবং দায়িত্ব নিয়েছি, সেই ঘাটতিগুলো আমরা পূরণ করছি। কর্মসূচি শুরু হয়েছে, কর্মসূচি চলবে, কোনো রকম ঘাটতি আমরা রাখবো না। হাম প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বানও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ১০ জন মারা গেছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৯৭৪ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ৭,৬১০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে ১১৩ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামি মৃত্যু হয়েছে ১৭ জনের। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য হাহাকার কাটেনি। কাঙ্ক্ষিত তেলের আশায় মাঝরাত থেকে পাম্পগুলোতে ভিড় করছেন চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও মিলছে না জ্বালানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক, অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ। ঘড়ির কাঁটা ঘুরছে ঠিকই, কিন্তু সরছে না গাড়ির চাকা। রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনের চিত্র একই রকম। জ্বালানি তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর গুনছেন চালক ও সাধারণ মানুষ। তেলের খোঁজে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন চালকরা। রাজধানীর বেশিরভাগ পাম্পে তেল সরবরাহ বন্ধ। আবার যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেখানে দীর্ঘ লাইনে করতে হচ্ছে অপেক্ষা। এতে নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা, বাড়ছে জনভোগান্তি। হজরের নামাজ পড়ে এসে দাঁড়াইছি মহাখালী রেল ক্রসিংয়ের ওই পাশে দাঁড়াইছি। ওইখান থেকে আসলাম, এখন বাজে আপনার 10টা। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই যে যা দেখছেন, কষ্ট রোদের মধ্যে দাঁড়ায় থাকা, এটাই। গতকালকেও আসছিলাম রাত 10টার পরে, 1.5 ঘন্টা দাঁড়ায় থাকার পরে বাসায় চলে গেছি। 9টা 20-এ এসে দাঁড়াইছিলাম সিরিয়ালে, এখন বাজে মোটামুটি প্রায় 11টা। এখনও সিরিয়ালে আছি। 10-12 লিটার তেল দেবো, এত তো একদিনের জন্য হয় না। এরকম প্রতিদিনের ভোগান্তি আর কি আমাদের পোহাইতে হয়। পাম্প কর্তৃপক্ষ বলছে এখনও যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। নর্মালের সময় কিন্তু
মোটামুটি ভালোই চাপ থাকতো, এখন তো অন্য অন্য জায়গা ধারে চলে আসতে না পাওয়ার কারণে, অন্য জায়গা না পাওয়ার কারণে এখানে চলে আসতেছে। এই জন্য চাপ তো 24 ঘন্টাই আছে। মানে অনেক সবাই প্রশ্ন করে যে কখন চাপটা কম, বলে 24 ঘন্টার মধ্যে কখনো একই অবস্থা থাকে আর কি, একই লেভেলে থাকে সবসময়। জ্বালানি তেলের অনিশ্চয়তায় জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের দামেও। তাই দ্রুত সরবরাহ স্বাভাবিক করে ভোগান্তি থেকে মুক্তির দাবি সাধারণ মানুষের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা 6টার পরিবর্তে 7টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ সংক্রান্ত আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা 6টায় দেশের সব দোকানপাট ও শপিং মল বন্ধের ঘোষণা দেয় সরকার। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল, তবে রাত 8টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা। যেহেতু এটা জনগণের সরকার, অর্থাৎ জনগণ ভোট দিয়ে সরকারকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে, সেহেতু এই দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় অনেক দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি করা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের উপর চাপ বাড়বে এই চিন্তা থেকে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি বলে জানান তিনি। তবে বেশি দিন দাম না বাড়িয়ে থাকা যাবে না বলেও জানান অর্থমন্ত্রী। বৈশ্বিক অস্থিরতায় দ্রব্যমূল্য বাড়বে এতে সন্দেহ নেই বলেও জানান তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এলডিসি উত্তরণ পেছানো বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কতক্ষণ আপনি থাকতে পারবেন। যেহেতু আমরা নির্বাচিত সরকার, আমরা চেষ্টা করছি জনগণের উপর চাপ সৃষ্টি না করার জন্য, কিন্তু একটা সময় এই চাপ তো নিতে পারবে না সরকার, এবং চাপ নিতে না পারলে যদি সরকারি তহবিল এভাবে রক্তক্ষরণ হতে থাকে, এটা তো আলটিমেটলি জনগণেরই ক্ষতি হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। এরই মধ্যে ইউরোপে শতকরা 25% রপ্তানি কমেছে বলে জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। কেন্দ্রীয় ব্যাংক অবশ্য বলেছে পোশাক শিল্পের ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনের নিরিখে নীতি সহায়তা দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশের অর্থনীতি নিয়ে 4 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। দেশের রপ্তানি আয় সিংহভাগ নিয়ন্ত্রণকারী তৈরি পোশাক খাতে গেল 8 মাসে রপ্তানিতে নিম্নমুখী ধারা বজায় রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ, অভ্যন্তরীণ নানামুখী সংকট এবং বৈশ্বিক অস্থিরতা কাটতে না কাটতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইতোমধ্যে তৈরি পোশাক খাতে রপ্তানিতে নেতিবাচক ধারা শুরু হয়েছে। বাংলাদেশের টোটাল রপ্তানি খাতে কিন্তু একটা বড় ধরনের সংকটের মুখে পড়বে। ইউরোপ মার্কেটে যে রপ্তানিটা যায় সেটা আমাদের সুয়েজ কানাল হয়ে যায়, যেটা আমাদের এখন ইন্টারাপ্ট হচ্ছে। ফলে ইউরোপ মার্কেটের বায়াররা একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে বাংলাদেশে অর্ডার প্লেস করলে পরে এটা সঠিক সময়ে যথাযথভাবে পাওয়া যাবে কিনা। এই অবস্থায় দেশের রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ব্যবস্থা ধরে রাখতে হবে। এই এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করেছে প্রথমে যারা আমরা যেটা বলি নন ট্র্যাডিশনাল মার্কেটের এক্সপোর্টের মধ্যে তো একটা অংশ মধ্যপ্রাচ্যে যায়, যত ইনসিগনিফিকেন্টই হোক, কেউ না কেউ তো আমরা এক্সপোর্ট করছি, তারা ক্ষতিগ্রস্ত হবে। যারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে তাদের যে ক্রেতা ভোক্তা শ্রেণী, তাদের যে যুদ্ধের খরচ, ওইটা তো তাদের ওখানে যে চাপলে তাদের ধরেন হয়তো কনজামশন কমতে পারে। কনজামশন কমলে আমাদের উৎপাদনে এটা একটা আঘাত আসবে। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি পোশাক খাতের বিশ্ববাজারের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রেডিমেড গার্মেন্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে তাদের বসে যে ধরনের কোনো পলিসি সাপোর্ট যদি আমাদের দিক থেকে দরকার হয়, যে পলিসি সাপোর্টটা তাদের সহায়তা করবে, তাদের যে এক্সপোর্টটা বর্তমানে আছে সেটাকে স্টেবল রাখা, তাহলে বাংলাদেশ ব্যাংক সেই হিসাবে কাজ করবে। বিনা বাধায় রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আনতে সরকারের সহায়তা চেয়েছেন শিল্প মালিকরা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়তে থাকলে পোশাক শিল্পে অর্ডার কমে যাওয়ার আশঙ্কা করছেন শিল্প মালিকরা। এই অবস্থায় শিল্পে উৎপাদন কমার পাশাপাশি কর্মসংস্থানের চাপ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন তারা। এই বাস্তবতা মাথায় রেখে বাংলাদেশের প্রস্তুতিটা জরুরি বলে মনে করছেন হাত সংশ্লিষ্টরা। শাহরিয়ার ইমন,
দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বলেন, আমেরিকার সঙ্গে যা কিছু আছে তা প্রকাশ করা হয়েছে। রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সকল চুক্তি প্রকাশিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই। জানিয়েছেন, সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। সেক্ষেত্রে সবচেয়ে সাশ্রয়ী উৎস থেকেই তেল কেনা হবে। ভারত, মধ্যপ্রাচ্য কিংবা যুক্তরাষ্ট্র সব বিকল্পই সরকারের জন্য খোলা রয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সব রকম সোর্স থেকে কিনব। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। মন্ত্রী জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ এবং তাদের এই সহায়তা অব্যাহত রাখার বিষয়টি আলোচনায় এসেছে ওই বৈঠকে। আমি বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সংসদে সরকারি চাকুরি সংশোধন বিল 2026 পাশ হয়েছে। রোববার জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এই বিল সংসদে উত্থাপন করলে তা পাশ হয়। এই বিলের আওতায় সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 32 বছর, সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 32, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্বশাসিত সংস্থাসমূহে চাকুরিতেও প্রবেশের বয়স 32 বছর এবং প্রতিরক্ষা, আইন ও শৃঙ্খলা বাহিনীর চাকুরিতে স্ব বিধিমালা বহাল থাকবে। স্পিকার, আপনার মাধ্যমে আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, আদেশ কোথায় থেকে তার ভিত্তি আসলো, কোথায় থেকে তার আইনকে মানতে চায় না। এই কারণে আজকে বিএনপি সংবিধান সংশোধনী বিষয়ক বিশেষ কমিটিতে বিরোধী দল যোগ দেবে বলে আশা করছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদের প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন, স্বতন্ত্র সদস্যরা থাকবেন, সরকারি দল বিরোধী দল সবাই মিলে আলাপ আলোচনার ভিত্তিতে সংবিধান সংশোধনের জন্য আমরা একটা রিপোর্ট প্রণয়ন করব এবং তার ভিত্তিতে একটি সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করব। সেই প্রস্তাবে মাননীয় বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছে তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা সাড়া পাইনি। আশা করি আমরা সাড়া পাবো। যে কমিটির কথা বলা হচ্ছে সংশোধনী কমিটি, সেই সংশোধনী কমিটি আদতে কোনো ভিতরগত এখতিয়ার সম্পূর্ণ কোনো কমিটি নয়। এটা হয়তো একটা কমিটি হবে যে কমিটির ব্যাপারে তারা বলছে যে সংসদ সদস্যরাও থাকবে, বাইরের এক্সপার্টরাও থাকবে। এই কমিটির কোনো আদতে যে কার্যক্রমগুলোর কথা বলা হয়, এই সমস্ত কার্যক্রম আমরা ঐক্যমত্য কমিশনেই আমরা শেষ করে এসেছি। সংবিধান সংস্কার পরিষদের যে শপথ আমরা গ্রহণ করেছি, আমরা বিএনপি সরকারের কাছে আহ্বান জানাবো যে এটা আদতে তাদের সদিচ্ছার উপর এখন নির্ভর করছে। জাতীয় সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাদের প্রত্যেকের খোঁজখবর নেন এবং কুশল বিনিময়ের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে তাদের উপর ঘটে যাওয়া বিভীষিকাময় অভিজ্ঞতার কথা শোনেন। আজ সংসদ অধিবেশন দেখতে 53 জন আহত জুলাই যোদ্ধা উপস্থিত হয়েছিলেন। সংসদ অধিবেশনের বিরতির সময় তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের নেতারা। সাক্ষাৎকালে প্রোটেস্ট্যান্ট চার্চের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে ইস্টার সানডের শুভেচ্ছা জানান এবং ফুলেল শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের উৎসবের শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে যার যার উৎসব পালন করে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সব সম্প্রদায়ের মানুষের অবদান অনস্বীকার্য। ইস্টার সানডে শান্তি, মৈত্রী ও মানবতার বার্তা নিয়ে আসে বলেও জানান তারেক রহমান।
পয়লা বৈশাখের শোভাযাত্রা আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নামে হবে না, এবার বৈশাখী শোভাযাত্রা নামে উদযাপিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। দুপুরে সচিবালয়ে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যার যার মতো যার যার অঞ্চলের ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। র্যাব বিলুপ্তির সিদ্ধান্ত গ্রহণের দায় র্যাবের উপর বর্তায় না, সরকার বিষয়গুলো বিবেচনা করবে বলে জানিয়েছেন র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক আহসান হাবিব পলাশ। রোববার দুপুর 12টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। র্যাব মহাপরিচালক আরও বলেন, মূল কাজ র্যাবকে জনগণের সামনে ভালোভাবে উপস্থাপন করা, কাজের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করা। র্যাব সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নেবে সরকার। নাম পরিবর্তন, র্যাবের সংস্কার ও পুনর্গঠন সরকারের বিবেচনার বিষয় বলে মনে করেন র্যাব মহাপরিচালক। মতবিনিময় সভায় র্যাবের বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি। র্যাবের বিলুপ্তি বা র্যাব সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র্যাবের উপর বর্তায় না, সরকারের বিষয়গুলো বিবেচনা করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন করে যাওয়া। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। নীলফামারীর ডিমলায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের কারণে হুমকিতে তিস্তা নদী। স্থানীয় একটি শক্তিশালী চক্র এ কাজ করছে। এতে ব্যবহার করা হচ্ছে বেশ কয়েকটি মেশিন। সম্প্রতি উচ্ছেদ অভিযানের সময় পুলিশ সহ সংশ্লিষ্টদের উপর এই চক্রটি হামলা চালায়। ডিমলা উপজেলায় দীর্ঘদিন ধরে তিস্তা ব্যারেজের উজানে মেশিনের সাহায্যে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করছে শক্তিশালী একটি চক্র। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। চলতি বছরের 19 মার্চ পুলিশ ও স্থানীয়দের সঙ্গে নিয়ে টেপা খড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন পাথর ও বালু উত্তোলন বন্ধে উচ্ছেদ অভিযান চালান। পুড়িয়ে দেওয়া হয় কয়েকটি মেশিন। এতে পাথর উত্তোলনকারীরা ক্ষুব্ধ হয়ে হামলা চালায়। আহত হন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশ সদস্য সহ 15 জন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এ ঘটনায় 4টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে কয়েকশ জনকে। গ্রেপ্তার আতঙ্কে অনেক পুরুষ বাড়ি ছেড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে। নিরীহ অনেককেই আসামি করা হয়েছে। পুরুষ মানুষ একটা পুলিশের অত্যাচারে থাকতে পারে না, ভয়ে এলাকাটা আতঙ্কিত। আমার স্বামী সকাল 10টার সময় বাড়িতে আসছে চাঁদপুর থেকে। ওইখান থেকে আসার পর উনি এখানে মারামারি হয়েছে, উনি কিছু জানেনও না, উনি যায়ও না। এখানে রাত ঘুমায়, রাত 2টার সময় এসে পুলিশ ওনাকে এসে নিয়ে গেছে। উনি এগুলো কিছু জানেন না। এই এলাকায় কোনো পুরুষ মানুষ রাত্রে ঘরের ভিতরে থাকতে পারে না। পুলিশের অত্যাচারে আমরা এখন আতঙ্কিত হয়ে আছি। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। পুলিশের জন্য আমরা আমাদের স্বামীরা বাড়ি থাকতে পারতেছে না। পুলিশ অবশ্য বলছে তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করেই আসামি করা হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন মামলায় 6 জনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং অন্যান্য আসামি যারা আছে তাদেরকে চিহ্নিত করে অ্যারেস্ট করার কার্যক্রম চলমান এবং মামলার যে তদন্ত কার্যক্রম সেটিও চলমান। নীলফামারীর মানুষের দাবি, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাথর ও বালু উত্তোলন দ্রুত বন্ধ করতে হবে। এ ব্যাপারে আইনের কঠোর প্রয়োগ দরকার। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে ইরানের আকাশসীমায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। একের পর এক অত্যাধুনিক সামরিক বিমান হারাচ্ছে ওয়াশিংটন। সাম্প্রতিক এই ঘটনাগুলোতে যুক্তরাষ্ট্রের আত্মবিশ্বাসে বড় ধরনের চিড় ধরেছে। দিন যত যাচ্ছে হামলা পাল্টা হামলা তীব্রতা ততই বাড়ছে। যুদ্ধে দেখা দিচ্ছে নানা নাটকীয়তা। তবে এ যুদ্ধের 1 মাসেরও বেশি সময় পর বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনী। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত অন্তত 7টি যুদ্ধবিমান হারিয়েছে।
তবে ইরানের দাবি এর সংখ্যাটা আরও বেশি। গত শুক্রবারই ইরানের আকাশসীমায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়ে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের পাশাপাশি সামরিক হেলিকপ্টারেও আঘাত হেনেছে তারা। এর আগে গত 2 মার্চ কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলবশত চালানো গোলাবর্ষণে যুক্তরাষ্ট্রের 3টি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়। তবে সে সময় 6 জন ক্রু নিরাপদে বের হতে সক্ষম হন। এছাড়া 12 মার্চ ইরাকে KC-135 জেট ট্যাঙ্কার বিধ্বস্ত হলে যুক্তরাষ্ট্রের 6 জন ক্রু নিহত হন। যদিও মার্কিন সেনাবাহিনীর দাবি, শত্রুর হামলায় এই যুদ্ধবিমান ভূপাতিত হয়নি। এছাড়া গত 27 মার্চ সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে বোয়িং A3 সেন্ট্রি বা AWACS বিমান বিধ্বস্ত হয়। সূত্রের বরাতে CNN আরও জানায়, সৌদি ঘাঁটিতে হামলায় সে সময় মার্কিন বিমান বাহিনীর একটি ট্যাঙ্কারও ক্ষতিগ্রস্ত হয়। সবশেষে গত শুক্রবার ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর F-15 এবং A-10 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এদিন 2টি যুদ্ধবিমান ধ্বংসের পাশাপাশি ইরান 5টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। পাশাপাশি 2টি সামরিক হেলিকপ্টারে আঘাত হানে বলেও জানায় দেশটি। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানে যুক্তরাষ্ট্রের 2টি C-130 পরিবহন বিমান ও 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে তেহরান। F-15 যুদ্ধ বিমানের নিখোঁজ পাইলটদের উদ্ধারের সময় এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের 2 বিমান নিজেরাই ধ্বংস করেছে তারা। ইরানে নিখোঁজ পাইলটদের খোঁজে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের অভিযানের পর পরিস্থিতি এখন চরম উত্তপ্ত ও নাজুক অবস্থায় আছে। আগামী কয়েক ঘন্টা বা দিনের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 30 উপজেলায় হামের টিকা কর্মসূচি শুরু, উপসর্গ নিয়ে মারা গেছে আরও 10 জন। ফিলিং স্টেশনগুলোতে হাহাকার চলছে, দোকান শপিং মল খোলা সন্ধ্যা 7টা পর্যন্ত। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব পোশাক রপ্তানি খাতে বাংলাদেশ ব্যাংকের সহায়তার আশ্বাস। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই, সব প্রকাশিত, সাফ জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।